আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, পদ্মায় ৫০টি ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে। পদ্মার ভাল ভাঙনে একসময় ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছিল নড়িয়ার হাজার হাজার মানুষ। নদীগর্ভে বিলীন হয়েছিল বাজার, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান। আবারও সেই বিস্তীর্ণ জনপদে বিএনপির নেতারা ক্ষমতা আসার পর থেকে ৫০টি ড্রেজার দিয়ে একযোগে প্রতিদিন হাজার হাজার বালখেট ভর্তি বালু উত্তোলন করছে। এর ফলে ওই এলাকার জনজীবনে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। যে কোনো সময় পদ্মার বুকে বিলীন হয়ে যাচ্ছে কৃষিজমি থেকে শুরু করে বাজার, হাসপাতাল সহ প্রায় সবকিছু। বিএনপি নেতাদের এই ধরনের অপকর্ম নিয়ে যারাই কথা বলছে তাদেরকে ওই এলাকায় ভয়ানক পরিবেশের মধ্যে পড়তে হচ্ছে। অবস্থায় খুবই বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, জয়পুরহাটের প্রধান শিক্ষককে জুতাপেটা করল বিএনপি নেতা। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রয়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জুতাপেটা ও লাঞ্ছিত করার ঘটনায় অভিযুক্ত বিএনপি নেতা হারুনুর রশিদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। পাশাপাশি ঘটনার সত্যতা যাচাইয়ে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার গণিতে কাঁচা ছিল বললেন শিক্ষামন্ত্রী। শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষামন্ত্রী ডক্টর আনমো এহসানুল হক মিলন বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার গণিতে কাঁচা ছিল। তারা মাদ্রাসায় ১৭,০০০ শিক্ষক নিয়োগ দিলেও সে অনুযায়ী বাজেটে কোনো বরাদ্দ রাখেনি। এছাড়াও প্রাথমিকের প্রায় ৬০,০০০ শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক নেই। আগামী জুলাই থেকে নতুন শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হবে। এবারে জানাবো, বিএনপির শোডাউনে আওয়ামী লীগের হামলা, আহত ১০। পটুয়াখালীর বাউফলে বিএনপির মোটরসাইকেল শোডাউন মিছিলে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা হামলা করেছে। এতে অন্তত ১০ জন বিএনপির নেতাকর্মী আহত হয়েছে। আজ ৯টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের দাসপাড়া বাস স্ট্যান্ড এলাকায় এমন ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো, বাড়ি ভাড়া দিতে না পেরে একই পরিবারে ৪ জনের আত্মহত্যা। ভারতের কেরালায় বাড়ি ভাড়া দিতে না পেরে আত্মহত্যা করেছে একই পরিবারের ৪ জন। পুলিশ বলছে, পিরাভমের কাছে একটি নদী থেকে ৭ বছর বয়সে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্য দিয়ে একই পরিবারের ৪ সদস্যের লাশ উদ্ধার করার কাজ শেষ হলো। আজ নদী থেকে শিশুটির দৃষ্টি প্রতিবন্ধী মা ভিজে এবং তার ২ বছর বয়সী ভাইয়ের লাশ উদ্ধার করা হয়। শনিবার উদ্ধার হয় শিশুটির বাবার লাশ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। পদ্মায় ৫০টি ড্রেজারে বালু উত্তোলন করছে বিএনপি নেতা। পদ্মার ভাল ভাঙনে একসময় ঘরবাড়ি হারিয়ে নিঃসঙ্গ হয়ে নড়িয়ার হাজার হাজার মানুষ। নদীগর্ভে বিলীন হয়েছিল বাজার, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক, বিস্তীর্ণ জনপদ। সেই দুঃসহ স্মৃতি কাটিয়ে উঠতে আবারও আতঙ্ক ছড়িয়ে পড়েছে পদ্মার পাড়ে। এবার অভিযোগ উঠেছে বিএনপির শরীয়তপুরের নাড়িয়ায় পদ্মা নদী থেকে প্রায় ৫০টি ড্রেজার বসে প্রকাশ্যে বালু উত্তোলন করছে বিএনপির নেতারা। এতে নদীর তলদেশ অস্বাভাবিক প্রবাহ ও ভারসাম্য নষ্ট হয়ে নতুন করে ভাঙনের ঝুঁকিতে পড়েছে বসবাসরত ও চরাত্রা মৌজার অন্তত ৫,০০০ একর কৃষিজমি। স্থানীয়দের অভিযোগ, নড়িয়া উপজেলায় বিএনপি সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ রয়েলের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে পদ্মা থেকে বালু উত্তোলন করে বিভিন্ন এলাকায় বিক্রি করছে। যদিও অভিযুক্ত বিএনপি নেতা দাবি করেন তিনি নিলামের মাধ্যমে কেনা চরের বালু উত্তোলন করছেন। নদীর তলদেশ থেকে কোনো বালু কাটা হচ্ছে না। সরেজমিনে গিয়ে দেখা গেছে যে নড়িয়া উপজেলার বসারচর এলাকায় পদ্মার দীর্ঘেশা নদীপথ জুড়ে সারিবদ্ধভাবে বসানো হয়েছে অসংখ্য ড্রেজার।
বিকট শব্দে দিনরাত চলছে বালু উত্তোলনের কাজ। নদীর মাঝামাঝি অংশ থেকে পাইপের মাধ্যমে বালু তুলে বালখেড়ে ভরা হচ্ছে। এরপর সে বালু ঢাকা, চাঁদপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, মাদারীপুর সহ বিভিন্ন এলাকায় পাঠানো হচ্ছে। স্থানীয়দের ভাষ্য, প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত 50টি ড্রেজার একযোগে বালু কাটছে। ড্রেজার থেকে দিনে 25 থেকে 30টি বালখেট বালু তোলা হয়। এতে প্রতিদিন বিপুল পরিমাণ বালি নদী থেকে সরিয়ে ফেলা হচ্ছে। এলাকাবাসীর আশঙ্কা, এভাবে পরিকল্পিতভাবে বালু উত্তোলন চলতে থাকলে পদ্মার গতিপথ পরিবর্তনের পাশাপাশি ভয়াবহ নদী ভাঙ্গন দেখা দিতে পারে। পানি উন্নয়ন বোর্ড পাবো স্থানীয় প্রশাসন সূত্র থেকে জানা গেছে, 2013 থেকে 18 সাল পর্যন্ত ভয়াবহ ভাঙনে নড়িয়ায় অন্তত 25,000 পরিবার গৃহহীন হয়ে পড়েছে। বর্তমানে আবার বিএনপি যে খেলা শুরু করেছে, তাতে আশা করা যায় যে সারা দেশ জুড়ে আবারও ভয়াবহ কার্যক্রম শুরু হচ্ছে। পদ্মায় বালু তোলা নিয়ে ইতিমধ্যে দুই পক্ষের সংঘর্ষে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বিএনপির এক কর্মীও মারা গেছে। এটি পাবনার ঘটনা। পাবনায়ও একইভাবে এই কাজগুলো চলছে। জয়পুরহাটে প্রধান শিক্ষককে জুতাপেটা, বিএনপির নেতাকে শোকজ। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় রয়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জুতাপেটা ও লাঞ্ছিত করার অভিযোগে বিএনপি নেতা হারুনুর রশিদকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে দলটি। পাশাপাশি সত্যতা যাচাইয়ে 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযুক্ত হারুনুর রশিদ আক্কেলপুর উপজেলার রুকিন্দিপুর ইউনিয়ন বিএনপির 9 নম্বর ওয়ার্ডের সভাপতি। আজ রুকিন্দিপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ আমিনুর রহমান সোয়াতে এবং সাধারণ সম্পাদক আবু সাইদ মোহাম্মদ শাহিদুল আকরাম সোহেল স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কারণ দর্শানো নোটিশে বলা হয়েছে, গত 21শে জুন রয়ের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে প্রধান শিক্ষক মোহাম্মদ আজাদুর রহমানের সঙ্গে ইউনিয়ন বিএনপির 9 নম্বর ওয়ার্ড সভাপতি হারুনুর রশিদের কথা কাটাকাটি হয়। পরে 26শে জুন প্রধান শিক্ষক সংবাদ সম্মেলন করলে বিষয়টি ইউনিয়ন বিএনপির নজরে আসে। এই ঘটনায় হারুনুর রশিদকে 3 দিনের মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। কেন একজন শিক্ষকের উপর এই ধরনের অত্যাচার করছে বিএনপি, সেটি কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। সারা দেশ জুড়েই চলছে বিএনপির এমন অরাজকতা। এমন অরাজক পরিস্থিতি তারা সৃষ্টি করেছে যে দেশের প্রতিটি সেক্টরে তারা ভয়াবহ ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছে অনেকেই। একজন প্রধান শিক্ষকের মতো মানুষকে জুতা পেটানোর ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সিলেটের শিক্ষামন্ত্রী বললেন, অন্তর্বর্তীকালীন সরকার গণিতে কাঁচা ছিল। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডক্টর আনমো এহসানুল হক মিলন বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার গণিতে কাঁচা ছিল। তারা মাদ্রাসায় 70,000 শিক্ষক নিয়োগ দিলেও সে অনুযায়ী বাজেটে কোনো বরাদ্দ রাখেনি। এছাড়াও প্রাথমিকের প্রায় 60,000 শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক নেই। আগামী জুলাই থেকে নতুন শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু হবে। আজ সিলেট নগরীর মেন্দিবাগ এলাকায় জালালাবাদ গ্যাস ভবনে অডিটোরিয়ামে এইচএসসি ও সমমনা পরীক্ষা 2026 উপলক্ষে সিলেট জেলা বোর্ড ও সিলেট অঞ্চলে মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, যদি কেউ প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুজব বা বিভ্রান্তি ছড়ায় তাহলে তার বিরুদ্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর ব্যবস্থা নেবে। এ লক্ষ্যে সাইবার আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর নজরদারির পাশাপাশি পুলিশ সদস্যরা বডিঅন ক্যামেরা ব্যবহার করবেন এবং সব কেন্দ্রে সিসিটিভির আওতায় নিয়ে আসা হবে। তিনি আরও বলেন, বর্তমান পরীক্ষায় নকলের প্রবণতা নেই বললেই চলে। সিসিটিভি ক্যামেরা স্থাপনের কারণে এটি সম্ভব হয়েছে। আসন্ন এইচএসসি ও সমমনা পরীক্ষার কার্যক্রম সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সরকার সর্বোচ্চ প্রতিশ্রুতি নিচ্ছে বলে জানিয়েছেন তিনি। বিএনপির শোডাউনে ছাত্রলীগের হামলা, আহত 10। পটুয়াখালীর বাউফলে বিএনপির মোটরসাইকেল শোডাউনের মিছিলে আওয়ামী লীগ এবং যুবলীগের হামলার ঘটনায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনে 10 নেতাকর্মী আহত হয়েছে। আজ রাত 9:15টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া ইউনিয়নের দাসপাড়া বাস স্ট্যান্ড এলাকায় এমন ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলায় আহতরা হলেন উপজেলার মধ্য দাস
দাসপাড়া ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ ৩৫, বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুন ৪৫, যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাসুদ ৩৫, শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক কাউসার ৪২ এবং ছাত্রদলের সহসভাপতি রাসেল সহ ৩০ জন ৩০ সহ অন্তত ১০ জন। হামলার ঘটনায় গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিএনপির সূত্র থেকে জানা গেছে, বিএনপির নেতাকর্মীদের একটি মোটরসাইকেল শোডাউন চলাকালে প্রতিমধ্যে দাসপাড়া বাস স্ট্যান্ড এলাকায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা চালায়। এই হামলায় পুরো এলাকার পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। বিএনপির নেতৃত্ববৃন্দরা ক্ষমতায় থাকাকালীনও দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে মারধর খাচ্ছে। এটা বিএনপির রাজনৈতিকভাবে বড় পরাজয়ের ঘটনা, কারণ তারা নিজেরা ক্ষমতায় থাকলেও এখন ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা দেশের বিভিন্ন জায়গায় মারধরের শিকার হচ্ছেন। আর যখন তারা ক্ষমতায় ছিলেন না, তখন তারা কি পরিমাণ মারধর খেয়েছেন সে বিষয়টি উপলব্ধি করাও একরকম দায় হয়ে পড়েছে। বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো পদক্ষেপের বিষয় দেখা যাচ্ছে না। তারা বিগত ১৭ বছর ধরে মার খেলেও বর্তমান সময়েও একইভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে বিভিন্ন জায়গায় মার খেতে হচ্ছে শুধুমাত্র দলের ভিতর বিশৃঙ্খল পরিস্থিতি থাকার কারণে।